আব্বা, তাড়াতাড়ি আহেন। এক শহুরাপোলা কুত্তার মতো বাইরে পিটাইতেছে। মায়ে বাঁচতো না আব্বাজান, জলদি আহেন। অস্থির কণ্ঠের চিল্লাচিল্লি শুনেই কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যি বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে ভেতর পিটিয়ে যাচ্ছে সাইদুলকে। সাইদুলের নাক মুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়েছে। সেদিকে এক চুল পরিমাণ ধ্যান নেই ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরোয়া ভঙ্গিতে শার্টের দুই হাতা কনুয়ে তুলে ধুমসে পেটাচ্ছে সাইদুলকে। তার পাশেই মাটিতে লুটিয়ে হাহাকার করেছে আরো তিনটে ছেলে। শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কোনো দয়া মায়া করেনি ছেলেটা। হান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? কেন ওদের মারছো? এই ছেলে! যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভাবভঙ্গিতে বললেন হান্নান। কথাটা কানে যেতেই হাতের বাঁশটা যেন ক্ষণিকের জন্য থামল। ছেলেটার নাম মাহতিম আনসারি এবং সে পরিবার সহ গ্রামে ঘুরতে এসেছিল। পথিমধ্যে বড় বাজারের মোড়ে চারটে বখাটে ছেলে মাহতিমের চাচাতো ফুফাতো বোনগুলোকে বিশ্রী ইঙ্গিতে কথা বললে মাহতিম একটুও ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে ছুটে পালালে মাহতিমও জিপ ছুটিয়ে ভয়ঙ্কর ভাবে ধাওয়া করে। একেবারে বাইকের সব কটাতে মাটিতে ফেলে বাঁশ তুলে অনবরত পিটাতে থাকে। হইচই হট্টগোলে গ্রামের লোকজন জড়ো হলে দ্রুত একজন দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে। মোল্লা এসেই দেখেন ছেলেটার পরনে সাহেবদের মতো পোশাক, পায়ে চকচকে কালো শুজ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল বর্ণের মানানসই স্কিন টোন তার। রোদের দাপটে রোদের দাপটে কপাল চুইয়ে চুইয়ে পানি পড়ছে তার। হাতের চামড়াও ভীষণ লাল হয়ে আছে যেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানি চোখে চোখ রেখে তাকালো। একজোড়া চোখের এমন ভয়ঙ্কর তেজ দেখে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাঁশ ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে? আপনি কি এই গ্রামের মোল্লা না? কিভাবে এমন জুলুনি কুকুরদের গ্রামে পুষেন? ওদের বাপ টাকা দেয়? সব কয়টা শালা! হান্নান চকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকাবে অমনিই পেছন থেকে শো শো করে দুটো মাইক্রোবাস আসার শব্দ হলো। ধুকপুক ধুকপুক করে হৃদযন্ত্র চলতেই বৃদ্ধ তৎক্ষণাৎ তরমুজের মতো চক্ষু করে ফেলল। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে তাকালো। একজন প্রৌঢ়া ও ছোট ছেলে বাদে চারটে ছেলে তিনটে মেয়ে সমান স্বরে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে, মাহতিম ভাই, আরে ওকে! মাহতিম সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধাঙ্গুল তুলে ইশারায় সুস্থ আছে বোঝালো। ততক্ষণে দৌড়ে ভিড় হটিয়ে একেবারে মাহতিমের পাশে এসে দাঁড়ালো ভাই বোন ও বন্ধুগুলো। বোনগুলো তাড়াতাড়ি মাহতিমের হাত টেনে পানি ঢেলে রুমাল টিস্যু চেপে ধরল, সেই সাথে হাতের ঘড়ি খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো বারবার জিজ্ঞেস করতে লাগলো, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? স্কাউন্ডেলকে এক চোট দিব নাকি? মাহতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল। ঠান্ডা ও শান্ত হতে বললে এদিকে হান্নান তখন কপালে ভাঁজ ফেলে প্রৌঢ়ার দিকে চেয়েছিলেন। হঠাৎ খুশির সহাস্যে চেঁচিয়ে বললেন, মার্জা মা তুমি? কি নসিব গো খোদা! এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া, আমার মার্জা মা এসেছে। মাগো, আসো আসো, এদিকে আসো। প্রৌঢ়ার গায়ে কাতানের সফেদ শাড়ি, মাথায় ঘোমটা, পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ঠিক ডান পাশেই মায়ের সাথে আসছে 12 বছর বয়সী মাহদি। মায়ের দেখা দেখি বৃদ্ধর পা ছুঁয়ে সালাম করে ফেলল। তখন মার্জা প্রসন্ন কণ্ঠে বললেন,
আপনাকে দেখতে এলাম বাবা মশাই। আপনার ভিটে মাটিতে নির্মল হাওয়া খেতে এলাম। কিন্তু আসার সময় যা হলো। কথা আটকে গেলে বৃদ্ধ আড়ষ্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইলে মার্জা সব খুলে বলেন। সব ঘটনা শুনে প্রচন্ড ক্ষেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েত ডেকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতেই আপ্যায়নের ধুম পড়ে গেল সবার। হান্নান মোল্লার বয়স ৬১। ১৮% জমির ওপর ভিটে বাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামের মোল্লা রূপেই বেশ খ্যাতি ওনার। তবে একমাত্র জমিদার হিসেবে এখনো নাম যশ সুখ্যাতি রয়েছে তার। ৩টে ছেলে আছে, সেই সঙ্গে ৩টে ছেলের বউ। প্রথম ছেলেটা গত হয়েছে ৭ বছর হলো, দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হলো কুটুমের। হান্নান সাহেবের বন্ধু কন্যা কত যুগ পর এসেছে। প্রতিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব, কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচন্ড রূপে মেজাজ খারাপ হয়ে আছে মাহতিমের। এখানে আসাটাই ওর ভুল হয়েছে। মা কসম না দিলে কখনোই আসতো না এখানে। মাহতিমের ফুফাতো বোন নিধি ও প্রীতি পায়ের ওপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পর পর মাহদি এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে। চাচাতো ভাই সামিক সাবির শার্টের কলার টেনে সোফায় বসে আছে। বন্ধু সিয়াম সৌভিক তোফ গরমের জ্বালায় অতিষ্ঠ বোধ করছে। এদিকে সবচেয়ে ছোট চাচাতো বোন ফারিন ঘুরঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে ৪ জোড়া চোখ অতিথি দেখার জন্য অপেক্ষা করছে। কখন দাদাভাই তাদের খাবার ঘরে ডাকবেন সেটার জন্য প্রহর গুনছে। ৩ জনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলেও কেবল একজনের শাড়িটা সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশে দেখছে মানবীটা। গ্রামের রেওয়াজ ও বহুদিনের ঐতিহ্য হিসেবে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি ৩টে বোন দোতলার সিঁড়ি ধরে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করেছে। একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজবাব, এক একটা জম্পেশ রূপবান। মেয়েগুলোও সুন্দরী এবং পোশাকে আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকেই প্রচন্ড উৎকণ্ঠায় অস্থির হয়ে গেছে সুরাইয়া, সাবা, শাহনাজ। হালকা গোলাপের সুতির শাড়িতে ভোতা মুখে দাঁড়িয়ে আছে মেহনুর। হঠাৎ সুরাইয়া যেন শাহনাজের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠল, আপু আপু, এই দেখো ওরা আসছে, ওদের খাবার ঘরে দাদাভাই ডেকেছে, তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। সুরাইয়া থামতে দেরি অমনি একে একে সবগুলো ছেলে ওদের দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। প্রচন্ড স্পিডে ধুকপুক করতে থাকা বুকটা আরো বেতাল ভঙ্গিতে ছুটতে লাগলো। সত্যি মোল্লা বাড়িতে পুরুষের আগমন অদ্ভুত অনুভূতির সঞ্চার করেছিল। কিন্তু কে জানতো ৩ জোড়া চোখের হাসি হাসি দৃষ্টি আকস্মিকভাবে আটকে যাবে। কে জানতো বুকের হুলস্থুল কাঁপুনিটা ধক ধক করে চাবুকের মতো পিটাবে। কে জানতো সিনেমার সেই ডায়ালগের মতো সত্যি সত্যি হার্টবিট মিস হবে। সিঁড়ির রেলিং আঁকড়ে বরফের মতো হয়ে গেল শাহনাজ। মুখের চোয়াল ঝুলিয়ে হা করে ফেলল সুরাইয়া। বিস্ফোরণ চাহনিতে আশ্চর্য হয়ে শব্দ গুলিয়ে ফেলল সাবা। সকলের হইচই চিল্লাচিল্লি যখন সহসা থমকে গেল, তখন কৌতূহল হলে পিছু টাকায় মেহনুর। ৩ বোনের অমন মুখভঙ্গি দেখে সাথে সাথে ভ্রু কুঞ্চন করে দোতলা থেকে নিচে দৃষ্টি ফেলল। অমনেই শরীরের প্রতিটি পশম কাঁটা দিয়ে সূচের মতো বিঁধল। দৃষ্টি আটকে রইল সুদেহী সুদীর্ঘ সৌম্য দর্শনের ন্যায় এক সুদর্শন পুরুষের ওপর, যার প্রশস্ত বুকটা কালো শার্টের আড়ালে আটসাট ভাবে ঢেকে আছে। শার্টের দুটো টপ বোতাম খোলার কারণে উন্মুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। লোভনীয় বস্তুর মতো নয়তো অনেকটা কাঙালির মতোই তাকিয়ে আছে তার বিশাল বুকের দিকে। কোমলের কোমরের কালো বেল্টের সাহায্যে শার্টটা ইন অবস্থায় রয়েছে। কানে ফোন লাগিয়ে অন্য হাতটা পকেটে গুজে মানুষটা রকচটা ভঙ্গিতে চলে যাচ্ছে। মাথার এক ঝাঁক চুল ট্রিম কাটে রূপ নিলেও সেই চুলগুলো জেলের কারণে অটল হয়ে আছে।
স্বল্প মুহূর্তের অল্প দর্শনে দেখার তৃষ্ণা একটু মিটল না যেন। আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ চোখের পাতা বুঝে ফেলল। কেউ জানে না আগামীকাল কি আসতে চলেছে, কেউ কিছুই জানে না কি হতে যাচ্ছে, কিভাবে মুখোমুখি হবে এই মানুষটার। কেউ কি বেঁকে বসবে শেষমেশ, নাকি অপেক্ষা করেছে অন্য কিছুর ক্ষণকাল। বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ফিরল মাহতিব। রাগে ক্ষোভে বিরক্তিতে কালো শার্টটা টেনে টুনে যেই খুলবে, অমনি দরজায় কে যেন টোকা মেরে দৌড়ে পালালো। মাহতিব ওই অবস্থায় দ্রুত শার্টের বোতাম লাগিয়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজার বাইরে মুখ দিল। কিন্তু আজব ব্যাপার, বাইরে কেউ নেই। প্রচন্ড আশ্চর্য হতে গিয়ে খেপে উঠল মাহতিম। গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকলো, সৌভিক, সিয়াম, তো এখনই আমার রুমে আয়। সৌভিক, তুই কি শুনতে পাচ্ছিস? কথা শেষ হতে দেরি সব কথা রুম থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো কাজিন বন্ধুরা। সৌভিক দৌড়ে এসে মাসিমের রুমে ঢুকলে একে একে সবাই চলে এলো ওরা। মাতিম তখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত। চোখে মুখে বেজায় রাগ ফুটিয়ে ক্রুদ্ধ সুরে বলল, তোদের মধ্যে কেউ কি আমার সাথে ফাজলামি করছিস? যদি করে থাকিস একেবারে খুন করে ফেলবো বলে দিলাম। এখনো সময় আছে, ফটাফট বল, কে করেছিস এই কাজ? প্রচন্ড অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকাতে লাগলো সবাই। পরক্ষণে সবাই একত্রে জবাব দিল, অসম্ভব, আমরা কি করেছি? মাতিম সে কথার উত্তর না দিয়ে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। খালি গায়ে বিছানায় বসে একে একে সকলের দিকে ক্ষিপ্র দৃষ্টি ছুড়ে কোমরে থেকে বেল্ট খুলে হাতে পেঁচাতে লাগলো। পেঁচাতেই গম গম গলায় বলল, একটু আগে দরজায় কে নক করেছে? আমি যে রুমে প্রাইভেসি মেনটেন করি, সেটা কি পিটিয়ে স্মরণ করাবো? তাড়াতাড়ি বল, কে করেছিস? সবার মুখ নিষ্প্রভ ভঙ্গিতে কাচুমাচু করেছে। মাহিম এখানে আসার পর থেকে ভয়ানক রাগ দেখাচ্ছে, যেখানে ওর মধ্যে তো রাগের কোনো চিহ্নই ছিল না। সর্বদা হাসি খুশি ও ফাসলামি করাটা যার পছন্দ, সেই ব্যক্তি এমন আচরণ করছে, এটা মানা খুব কষ্টকর। সৌভিক নীরবতা ছিন্ন করে মাহতিমের পাশে এসে বিছানায় বসে বলল, শালা, কি কারণে রাগটা দেখাচ্ছিস বলতো? তুই তো এমন রাগ দেখানোর বান্দা না। এখানে আসার পরপরই তুই জ্বালামুখী বারুদ হয়ে বসে আছিস, ব্যাপার কি বলতো? মাহিম রাগী দৃষ্টিতে সৌভিকের দিকে তাকালো। ওই দৃষ্টিতেই ক্রুদ্ধ স্বরে দাঁত চিবিয়ে বলল, একটা রিসোর্ট বুক করলে কি হতো? মা এমন নস্টালজি প্লেসে আনবে কল্পনাও করিনি। আমি বারবার না করেছি ঘোরার জন্য কোনো গ্রামের কথা তুলবে না, আমার পছন্দ না। সেই জায়গায় আমাকে গ্রামে এনে ছেড়ে দিল। আমি কালই এখান থেকে চলে যাব। নো ম্যাটার হোয়াট, আই ওয়ান্ট টু গো। মাহতিমের তেজালো কথা শুনে সৌভিক নিরুত্তর বসে থাকলো। আগুনে ঘি ঢাললে ভয়ানক কারবার হবে ভেবে চুপ রইল। এর মধ্যে চাচাতো বোন ফারিন অপ্রসন্ন কণ্ঠে বলল, মার্টিন ভাই, তুমি কেন আনইজি ফিল করছো বলবে? দুপুর থেকেই দেখছো তুমি গোমরা মুখে রাগারাগি করছো। কেন করছো ভাই? কেউ কি কিছু বলেছে? এবার ফারিনের সঙ্গে প্রশ্নে বোন নিধিও যুক্ত হলো। অনুযোগের সুরে বলল, ভাই, তুমি সত্যি কিছু লুকাচ্ছ। এটা আমিও দেখেছি, খাবার টেবিলে বসেও তুমি ঠিক মতো খাওনি। ভাইয়া, কি হয়েছে তোমার? আমাদের কাছে খুলে বলো তো। মাহতিম মাহতিম দৃষ্টি নত করে ফ্লোরে তাকিয়ে রইল। উত্তর না পেয়ে চাচাতো ভাই সাবির শান্ত সুরে বলল, তুমি কি এবারের মেয়েদের জন্য অড ফিল করছো? প্রশ্ন ছুড়তেই একজোড়া চোখ সাবিরের দিকে ভয়ঙ্কর ভাবে পড়ল। সাবির এতটা বিব্রত কখনো হয়নি। সে সাথে সাথে চোখ নামিয়ে কণ্ঠ নিচু করে বলল, আই এম সরি মাহতিম ভাই, বাট আমার মনে হচ্ছিল মেবি তুমি মেয়েদের জন্য সাফোকেট ফিল করছো। সাবিরের ম্লান মুখটা দেখে মেজাজটা শান্ত করল মাহতিম। শক্ত বাক্য বলার জন্য ঠোঁট খুললে সেটা দ্রুত সামলে নিয়ে ধাতস্থ সুরে বলল,
এবারের ছোট মেয়েটা জাস্ট বেহায়া। খাবার টেবিলে বসেও আমি শান্তি পাইনি। একটু পর পর আমার ঘা ঘেঁষা দিয়ে চলে যায়। এত ছ্যাঁচড়া একটা মেয়ে হয়। ওই মেয়ে কি জানে আমি ওর কত বড়? এইভাবে আমার সাথে ঘেঁষাঘেঁষি করার মানে কি? আমাকে দেখলেই বিনা কারণে হি হি করে হাসতে থাকে। মেজাজটা খারাপ হয়ে আছে ওই বুলশিটের জন্য। আমি এখানে থাকবো না, ব্যাস। রাগের সঙ্গে তেজ মিশিয়ে কথাটুকু শেষ করলো মাহতিম। হাতে পেঁচানো বেল্টটা ঠিকঠাক মতো বিছানায় চাকতির মতো করে রাখলো। তেজালো সুরেই নীতির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, লাগেজ থেকে আমার টি শার্টটা দে নীতি, আর লেফট সাইডে ট্রাউজার পাবি। নীতি বড় ভাইয়ের আদেশ মতো কাজ করতে থাকলে বাকিরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করতে থাকে। ইশারায় কিছু কথোপকথন সেরে মাহতিমের দিকে দৃষ্টি দিল সবাই। তো বুক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, দোস্ত বিলিভ মি, তুই একা ভিকটিম না এখানে, আমিও ফাঁসছি। ছোট্ট মেয়েটা একটা আস্ত শয়তান। কানে নিচে থাপড়াতে ইচ্ছা করেছে আমার। আব্বুকে ইনফর্ম করতে জানালার কাছে গেছি, অমনি পেছন থেকে ঘ্যাটঘ্যাট করে হাসতেছে। মাইরি কি জঘন্য হাসি! আরেকবার সামনে পাইলে রে দেখিস চুল ছিঁড়া কি করি। তোফের উত্তেজিত অবস্থার মধ্যে প্রীতি কপাল কুঁচকে প্রচন্ড আশ্চর্য দৃষ্টিতে তাকালো। ততক্ষণে নিতিয়ে দেয়া সাদা টি শার্ট মার্টিন পরছিল। প্রীতি নিজের বিস্ময় উগরে তৎক্ষণাৎ বলে উঠল, তোমরা কি যাতা বলছো ভাই? ছোট মেয়ে যে করছো, ওকে কি তোমরা চিনো? ওকে কি দেখেছো? ওকে দেখলে তোমরা স্বপ্নেও এই কথা তুলতে পারতা না। তোমরা যার কথা বলছো সে মেবি মেছোটা। মেছোটা হায় হারে ফালছে। ওই তোমাদের সাথে ইয়ার্কি করতেছে। প্রীতির কথায় সাই জানিয়ে শেষে ফারিন নীতিও যুক্ত হলো। ফারিন বিরক্তির সুরে বলল, আমিও প্রীতির কথায় একমত ভাইয়া। এই বাড়িতে চারটা মেয়ে, বড়টা শাহনাজ, মেছোটার নাম সুরাইয়া, সেছোটা সম্ভবত সাবা, ছোটটার নাম মেহনুর। তুমি কি মেহনুরকে দেখেছো? আচ্ছা মেহনুর দেখতে কেমন বলো তো? মাহতিম ফট করে উত্তরের জন্য ঠোঁট খুলে বলল, আমি নাম ধাম জানি না। লাল শাড়ি পরা ছিল, কপালে খচ্চরের মতো বড় টিপ দেয়া, আর চোখটা মেবি বড়। গায়ের রং তো সম্ভবত প্রীতির মতোই, বাট ওই মেয়েটার আরো চাপা। ভাইয়ের মুখে এমন উৎক বর্ণনা শুনে ফারিন ও নীতি মৃদু ভঙ্গিতে হেসে ফেলল। প্রীতি তাদের স্বল্প হাসিতে চুপ্ত হয়ে সরল কণ্ঠে বলল, ভাইয়া, মেহনুর তোমার চেয়েও ফর্সা। সাহিত্যের ভাষায় ওর ডাগর ডাগর চোখ। কপালের টিপ তো দূরে থাক, ওকে সামান্য কেমিক্যাল পর্যন্ত মাখে না। ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল। আর তুমি যার কথা বর্ণনা দিচ্ছ, ওইটা সুরাইয়া, দি ফাসিলের হাড্ডি। মেহনুর তো কত শান্ত, একদম লক্ষ্মী একটা মেয়ে। ও তো তোমাদের সামনেই আসবে না। তুমি জানো মাহি সারাক্ষণ মেহনুরের কাছে থাকে। শক্ত মুখে কিছুক্ষণ নীরব দেখে সরু চোখে তাকালো মাহতিন। গলাটা শান্ত করে জিজ্ঞেস করলো, বয়স কত ওই মেয়ে? তুই যে ছোট না? প্রীতি হো হো করে হেসে দিয়ে বলল, ভাইয়া, ওই মেয়ে ফারিনের চেয়েও ছোট। আমি যদিও ইন্টার কমপ্লিট করে ফেলেছি, কিন্তু মেহনুর সেই তুলনায় একদমই ছোট মানুষ। প্রীতির কথা টান মেরে এবার ফারিন বলে উঠল, জানো ভাই, এবারই রুলসগুলো বড় অদ্ভুত। এখানে ছোট বড় সব মেয়েদের শাড়ি পরা লাগে। মেয়েদের যে এত ছোট সেটা কিন্তু শাড়ির জন্যই বোঝা যায় না। তবে একটা জিনিস সত্যি, মেনুর মেয়েটা খুব মিষ্টি। মাহতিম ওদের অযথা বকবক শুনে চাপা বিরক্তিতে মুষড়ে পড়ছিল। এসব বেহুদা প্যাচাল আর শুনতে না চেয়ে সোজাসুজি ওদের চলে যেতে বলল। নীতি, প্রীতি, ফারিন সহ চুপচাপ সবাই রুম থেকে চলে গেল। দরজায় ছিটকিনি তুলে জানালায় পর্দা টেনে বিছানায় শুল মাথিম। মাথার নিচে ডান হাতের তালু ঠুকিয়ে দৃষ্টি সরাসরি ঘূর্ণায়মান ফ্যানের দিকে স্থির করে ভাবতে লাগলো। এ বাড়িটা হান্নান শেখের। হান্নান শেখ নানাবাইয়ের বন্ধু। নানাবাই এখন আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে। হান্নান শেখের কোনো মেয়ে না থাকায় তিনি মার্জাকে প্রচুর আদর করতেন, নিজের মেয়ের মতো ভালোবাসতেন। এজন্যই নিজের বাবাকে বাবা
আর হান্নান শেখকে বাবা মশাই বলে ডাকতেন মার্জা। কিন্তু বিয়ের পরপরই যোগাযোগ কমে যায় বাবা মশাইয়ের সাথে। মাহিম দুনিয়ায় আসার পর থেকে সাংসারিক চাপে ন্যস্ত হয়ে পড়ে। যোগাযোগ ক্ষুণ্ণ হয়ে যায় তাদের সাথে। মাহিম ছোট থেকেই গ্রাম গ্রাম অপছন্দ করত। গ্রামের সৌন্দর্য সম্পর্কে রুচি কম ছিল। কিন্তু মার্জা অনেকটা জেদ দেখিয়ে গ্রামে এনেই ছাড়লেন। হায়াত মৌতের কথা চিন্তা করে হান্নান শেখের সাথে সময় কাটাতে এলেন। মায়ের আদেশ অমান্য করার স্পর্ধা দেখাতে পারেনি মাহিম। চুপ করে নতমুখে সবকিছু মেনে নিয়েছে। কিন্তু এবাড়ির মেঝো মেয়েটার উগ্র আচরণে প্রচন্ড গা জ্বালাতন করেছে। এমনি মেয়েগুলো বয়সে খুব ছোট, তবুও সুরাইয়ার আচরণ একটু বেশি জঘন্য। কাল যদি উটকো কিছু করার চিন্তাই থাকে, ঠাস করে দুগাল রাঙিয়ে আঙুলের ছাপ বসিয়ে দিবে মাহাতি। মনে মনে তীব্র সংকল্প করে ঘুমিয়ে পড়ল সে। রাতটা পরম শান্তি, পরম ঠান্ডা, পরম আবির্ভূত অবস্থায় কাটল ওর। ভোর ৫টা না বাজতেই ফোনের অ্যালার্ম বাজতে লাগলো। ঘুমের আড়ম্বর ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়ালো মাহতিম। অ্যালার্মটা বন্ধ করে ট্রাউজারের পকেটে সেটা ঢুকিয়ে দরজা খুলে চুপচাপ বাইরে পা দিল। রুমটা বারান্দার শেষ প্রান্তে ছিল বলে লম্বা বারান্দা হেঁটে আসতে হলো। আসতে আসতে বারান্দার নিচে দৃষ্টি ফেলে দেখলো বাড়ির মহিলারা জেগে উঠেছে। মাহিম সিঁড়ি ধরে নিচে নামলে বড় বউ সুজলা এগিয়ে আসলেন। ঝলমল মুখে হাসি ফুটিয়ে বললেন, তুমি দেখি খুব তাড়াতাড়ি উঠো মাহিম, অথচ তোমার মা এখনো ওঠেনি। রাতে তোমার ঘুম হয়েছে তো বাবা? দেখো বাবা, মিথ্যা বলো না, কষ্ট হলে সব বলবে, কেমন? মাহিম সহজ হাসিতে জবাব দিল, জি আন্টি, অবশ্যই বলবো। আমার ভালো ঘুম হয়েছে। তাছাড়া ভোর সকালে ওঠাটা আমার দীর্ঘদিনের অভ্যাস। এই অভ্যাসটা মা করতে পারেনি, এজন্য ঘুমিয়ে আছেন। উত্তর শুনে মিষ্টি করে হেসে দিলেন সুজলা। হান্নান শেখের মরহুম বড় ছেলের স্ত্রী ইনি। শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই তিনি দুহাতেই নিপুণভাবে সংসার সামলাচ্ছেন। মাহতিম মাহতিমকে হাত মুখ ধোয়ার জন্য কলপারে নিয়ে গেলেন। কোন বালতিতে মগ ডুবিয়ে সেটা মাহতিমের দিকে এগিয়ে বললেন, মুখ ধো বাবা, আমি তোমার জন্য তোলা গামছা নিয়ে আসি। মাহতিম মগটা নিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে ফেলল। পুরোপুরি ফ্রেশ হলে সুজলার দেয়া গামছায় হাত মুখ মুছে সেটা ফেরত দিল। সুজলা ভেজা গামছা নিয়ে চলে গেলে মাহতিম বাড়ির ভেতরে ঢুকে ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো। বাড়িটা বেশ পুরনো হলেও বেশ সুন্দর। দোতলা বাড়ির ঠিক মাঝখানে আঙিনা। আঙিনার উভয় প্রান্তে দোতলা থেকে নামার জন্য দুটো সিঁড়ি আছে। দক্ষিণ দিকের সাইডটায় বাড়ির মেয়েরা থাকে, উত্তর দিকের সাইডটাই থাকছে কুটুম অর্থাৎ অতিথি। মাহতিম নিজের রুমে আসতেই জানালার পর্দা সরিয়ে আলোকিত করে দিল। পকেটে দুহাত গুজিয়ে আকাশে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। স্নিগ্ধ সকালে ঠান্ডা হাওয়ায় মাহতিমের মন মাতাল হচ্ছিল। হঠাৎ কিছুটা দূরে অবস্থিত একটা বাংলা ঘরের দিকে দৃষ্টি আটকালে কপাল কুঁচকে এলো ওর। সেই বাংলা ঘরটা টিনের ছিল এবং জানালাও ছিল মস্ত বড়। জানালার ডান দিকটায় হেলান দিয়ে গোলাপি শাড়ি পরুয়া একটি মেয়ে কি যেন করেছিল। মাহতিম ওই সামান্যতম দৃশ্য দেখে প্রচন্ড কৌতূহলে চনমনিয়ে উঠল। সে দেখল মেয়েটার হাতে বই এবং মুখের উপর চুল আছড়ে পড়েছিল। ব্লাউজের রং রানী কালারের এবং হাতা একদম কনুই পর্যন্ত। চুলের বহর এত দীর্ঘ ছিল যে সেটা সম্পূর্ণ চোখ ধাঁধানো। এত দীর্ঘ কেশের মেয়ে মাহতিম কোনোদিন দেখেনি। চোখ দিয়ে অ্যানালাইসিস করে অনুমান করলো মেয়েটার চুল কমপক্ষে হাঁটু পর্যন্ত, কিন্তু ফেসটা একদমই দেখা যাচ্ছে না। বাতাসের জন্য চুলরা যেন বেহায়ার মতো উড়ছে। ওই বাংলা ঘরের জানালার দিকে মাহতিম কতক্ষণ তাকিয়েছিল জানা নেই। পেছন থেকে মাহদির ভাইয়া বলে ডাক দিতে সংবিত ফিরে পেল মাহতিম। মৃদু ভঙ্গিতে চমকে উঠতেই মাথা পেছনে ঘুরিয়ে দেখলো ছোট ভাই মাহদি 3/4 প্যান্ট ও পোলো শার্ট পরে দাঁড়িয়ে আছে।
মাহতিম স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, রাতে কোথায় ছিলি, কার কাছে ঘুমিয়েছিস? মাহদি চুপচাপ বিছানায় বসে বলল, আপুর কাছে। মাহতিম জানালায় আরেকবার তাকিয়ে মাহদির দিকে দৃষ্টি দিয়ে বলল, কোন আপু? মাহতিম প্রশ্ন করেছিল ঠিকই, কিন্তু দৃষ্টি বারবার জানালার বাইরে ছুটে যাচ্ছিল। অজানা অচেনা মেয়েটার মুখ দেখার জন্য মন প্রচন্ড রূপে আনচান করেছিল। মাহদি ব্যাপারটা লক্ষ্য করতেই তড়িৎ গতিতে দৌড়ে এসে মাহতিমের পাশে এসে দাঁড়ালো। মাহতিমের দৃষ্টি লক্ষ্য করে যেই বাইরে তাকালো, অমনি মাহদির ঠোঁটে হাসির ঝলকে আসলো। খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বলল, এটা তো মেহনুর আপু। আপু এখানে? আর আমি আপুকে কত জায়গায় খুঁজে আসলাম। ভাইয়া থাকুন, আমি যাই। বলতে দেরি অমনি অস্থির হয়ে যাওয়ার জন্য পা বাড়ায় মাহদি, কিন্তু পেছন থেকে হাত টান লাগলে থমকে যায় সে। মাথা ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে মাহতিম হাত টেনে ধরে আছে। অন্য হাতটা তখনও পকেটে গুজানো মাহতিমের। চোখে শক্ত দৃষ্টি দেখা যাচ্ছে। মাহদি ছোট্ট একটা ঢোক গিলে ভীত চাহনিতে ভাইয়ের দিকে কম্পিত সুরে বলল, ভাইয়া, তুমি হাত ধরলে কেন? মাহতিম শূন্য উত্তরে কাঠ হয়ে রইল। সে চোখ রাঙিয়ে তাকালে 13 বছর বয়সী মাহদি মারাত্মক ভয় পেয়ে যায়। ভয়ার্ত কণ্ঠে বলতে থাকে, ভাইয়া মেরো না, আমাকে মেরো না, হাত ছাড়ো ভাইয়া। মাহদির অবস্থা এমন দেখে ওর রাগ কি করবে, উল্টো পেট ফাটা হাসি পাচ্ছিল মাহতিমের। কোনো রকমে হাসি আটকে কাঠিন্য মুখ করে বলল, এই মেয়েটা টিনের ঘরে কি করে? মাহতিমের অমন শক্ত কণ্ঠ শুনে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলল মাহদি। চোখ নিচু করে ভীতস্বরে বলল, আপু অনেক বই পড়ে ভাইয়া, আপুর কাছে প্রচুর বই আছে। উত্তর শুনে কপালটা ভাঁজে যুক্ত হলো মাহতিমের। সে আবার জানালার বাইরে দৃষ্টি দিয়ে দেখলো মেহনুর একই ভঙ্গিতে বই পড়ছে। দৃষ্টি ফিরিয়ে মালিকের গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস বলল, যা, এই মেহনুরকে আমার কাছে নিয়ে আয়। আদেশ শুনে চকিত ভঙ্গিতে প্রশ্ন করলো মাহদি, কেন ভাইয়া? ভুলেও মেহনুর আপু এখানে আসবে না, সে ছেলেদের সামনে আসে না। আজব, তোকে কোন দিক দিয়ে মেয়ে লাগে? মানে, তুই কি মেয়ে? ও যে তোর সামনে আসে, রাতে তোকে নিয়ে ঘুমিয়ে পড়ে, সেগুলোর মানে কি? মাহদি মুখ ফুলিয়ে বলে, আমি ছোট না, আপু আমাকে আদর করে। রাতে ঘুমালে কি ভাবে? তোর তো শোয়া ভালো না। মাহদিম ততক্ষণে হাত ছেড়ে দিলে মাহদি চুপচাপ কাচুমুচু ভঙ্গিতে বলল, আপুর রুমে 2টা বিছানা ছিল ভাইয়া, আপু জানালার পাশে এটাই ঘুমিয়েছে, আমি অন্যটায়। ভাইয়া আমি যাই। মাহদিম হ্যাঁ বদক মাথা নাড়িয়ে যেতে বোঝায়। অমনি ছুটটা গিয়ে মাহদি দৌড়ে পালায়। সকালে সূর্যটা পূর্ণমায় উদ্দীপ্ত হলে সবাই নাস্তা সেরে যার যার রুমে চলে যায়। কিন্তু বিছানায় বসা মাত্রই নিচ থেকে এমন চিল্লাচিল্লির আওয়াজ আসে যে সবাই হকচকিয়ে ওঠে। এমন জোরদার টোন শুনে কেউ রুমে থাকতে পারেনি। হইচইয়ের আওয়াজটা মাহিমের মনে হচ্ছে, কিন্তু সে কেন গলা ফাটিয়ে কথা বলছে? কি হয়েছে নিচে? আর কেমন ভয়াবহ গলায় বকছে? মেহনুর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। মাথার মাঝখানে সিঁথি চুলে একটা খেজুর বেনি করার চিন্তাই ছিল। ঠিক তখনই জ্যাঠাতো বোন শাহনাজ তীব্র উৎকণ্ঠায় অস্থির হয়ে দরজা ধরে উকি দিয়ে বলল, সুরাইয়াকে বাঁশ দিচ্ছে মেহনুর, তাড়াতাড়ি নিচে নাম, আমি দাদা ভাইকে ডাকার ব্যবস্থা করতে চাই, জলদি নিজের পরিস্থিতি সামলাতে। মেহনুর ভ্রু কুঁচকে তৎক্ষণাৎ চিরুনি নামিয়ে ফেলল। ড্রেসিং টেবিলে চিরুনি রেখে প্রশ্নাত্মক সুরে বলল, কি হয়েছে বুবু? বাঁশ দিচ্ছে মানে কি? শাহনাজ নিচ থেকে দোতলায় উঠে প্রচুর হাঁপাচ্ছিল। নিজেকে শান্ত করার জন্য বড় একটা ঢোক গিলল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে দ্রুততার সঙ্গে বলল, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মেহনুর, মা আর ছোট মা কেউ থামাতে পারছে না, মার জানটেও হিমশিম খাচ্ছে। আল্লাহ বুবু, তাড়াতাড়ি তুমি দাদা ভাইকে ডাকতে চাও। শাহনাজ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তাড়াতাড়ি হান্নানকে ডাকার জন্য দৌড়ে যায়।
মেহনুর বেনি করার চিন্তা বাদ দিয়ে সেকেন্ডের মধ্যে খোপা বাঁধিয়ে নেয়, কিন্তু চিন্তার বিষয় নিচে সবার সামনে যাবে কি করে? নিশ্চয়ই ওখানে ছেলেগুলো থাকবে। তাছাড়া সুরাইয়াকে বাঁশ দেওয়ার কথা উঠল কিভাবে?